শুভ বসন্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দর্শক, শুরু হয়ে গেছে কিন্তু ফাল্গুন মাস। ফাল্গুনের এই বর্ণিল রঙিন যে আমেজ, সেটি আপনাদের জীবনে ভরে উঠুক সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথমেই আমরা দেখে আসবো ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল। আজ রবিবার 14 ফেব্রুয়ারি 2021, পয়লা ফাল্গুন 1427, পয়লা রজব 1442 হিজরি। ইতিহাসের আজকের দিনে 1958 সালে জর্ডান ও ইরাক সংযুক্ত হতে প্রস্তুত বলে ঘোষণা করে। 1972 সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশকে ফ্রান্স ও কানাডা স্বীকৃতি দান করে। আজকের দিনে 1974 সালে বাংলা একাডেমিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন হয়। ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আত্মায়ের গুলিতে নিহত হন 1985 সালে আজকের দিনে। আজকের দিনে 1990 সালে ভারতের ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় 90 জন যাত্রী নিহত হন। 2003 সালের আজকের দিনে প্রথম ক্লোনিং করা ভেড়া ডলিকে মেরে ফেলা হয়। 2005 সালে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হন আজকের দিনে। 1944 সালের আজকের দিনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা জন্মগ্রহণ করেন। বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনি জন্মগ্রহণ করেন আজকের দিনে 1996 সালে। 1974 সালের আজকের দিনে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ ইন্তেকাল করেন। জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট মৃত্যুবরণ করেন আজকের দিনে 1943 সালে। দর্শক, আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যুর দিনগুলো। আমরা সবাই জানি শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি, তার থেকে আরো বেশি জরুরি মনস্তাত্ত্বিক শান্তি। এবং মনস্তাত্ত্বিক শান্তির জন্য আমরা যাই করি না কেন, এর ক্ষেত্রে বিশেষ যে ভূমিকাটি রাখতে পারে সেটি হলো যোগা। তাই চলুন দর্শক, দেরি না করে দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন এমেলিয়া, আছেন ইঞ্জিনিয়ার মুবাশির। চলুন তাহলে শুরু করা যাক। আজকে যোগা পর্বে আমরা একটা আসন নিয়ে আলোচনা করব, যে আসনটা আমাদের একটা বিশেষ অঙ্গ, বিশেষ প্রয়োজনীয় একটা বিষয়, সেটাকে ভালো রাখে, সুন্দর রাখে, আকর্ষণীয় রাখে, এবং সেটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর, গলাটাকে ভালো রাখে। এই ধরনের একটা আসন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা আমাদের প্রাণায়াম, দমের চর্চা আমরা করি, যে দম চর্চা করলে ফুসফুসটা, শ্বসনতন্ত্রটা, রেসপিরেটরি সিস্টেম চমৎকার কাজ করবে, অনেক অসুখ বিসুখ থেকে আমরা দূরে থাকতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের আসন হচ্ছে সিংহাসন। এটাকে আধুনিক ভাষায় আমরা বলি স্বরায়ন বা শব্দায়ন। স্বরটাকে সুন্দর করে আনয়ন করে, এই জন্য এটাকে বলা হয় স্বরায়ন। তারপরে শব্দটাকে সুন্দর করে আনয়ন করে, এই জন্য এটাকে আমরা শব্দায়নও বলি। তো স্বরায়ন বলেন, শব্দায়ন বলেন। আবার ট্র্যাডিশনাল যোগাতে এটাকে সিংহাসন বলা হয়, লায়ন পোস্টার বা লায়ন পোজ। সিংহ যেরকম করে গর্জন করার জন্য উদ্যত হয়, সেই রকম করে আমাদের ভঙ্গিমাটাও সেই রকম হয়, এবং দেখতে বাচ্চারা এটা করতে খুব মজা পায়। এটা অদ্ভুত ধরনের দৃশ্য দেখা যায়। তো এই দৃশ্যটাকে আমরা দেখব, সিংহাসন, স্বরায়ন, চমৎকার উপকারী আসন। কারণ আমাদের এই কণ্ঠটাকে যদি আমরা ভালো না রাখি, তাহলে আপনি কথা বলবেন কিভাবে? এই কথাটাকে আকর্ষণীয় করার জন্য, বলিষ্ঠ করার জন্য, যারা বিশেষ করে টিচিং প্রফেশনে নিয়োজিত আছেন, যাদেরকে কথা বলতে হয়, যারা উপস্থাপনা করেন, প্রেজেন্টেশন দেন, তাদের জন্য খুবই জরুরি একটা আসন হচ্ছে এই সিংহাসন বা স্বরায়ন। চলুন তাহলে আমরা দেখি এই আসনটা কিরকম করে করতে হয়। সিংহ যেরকম করে
আক্রমণ করার জন্য উদ্যত হয়, সেই রকম একটা পজিশন। কি করতে হবে প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী যারা আছেন তারা এটাকে দেখাবেন। প্রসেসটা হচ্ছে খুব সুন্দর। দেখবেন হাঁস যেরকম করে, হাঁস তার পায়ের পাতাটাকে যেরকম করে বিছিয়ে থাকে, আমরা আমাদের পায়ের পাতাটাকে এইরকম করে বিছিয়ে রাখবো। এবং তারপরে আমাদের হিপটাকে আমরা ভূমিতে রেখে দেবো। কিরকম করে রেখে দেবো একটু পরেই আমরা দেখছি। তো এই জন্য এই সিংহাসনটা একটা বিশেষ আসনে বসে করতে হয়। তো সেই আসনটা আমরা একটু দেখে নেই কিরকম করে করতে হয়। আমরা একটু বজ্রাসনে বসি। আমরা বজ্রাসনে বসলাম। প্রিয় দর্শক, এটা হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসন থেকে যে কাজটা আমরা করব, বজ্রাসন থেকে আমাদের যে পায়ের পাতা আছে এই পাতাটাকে মানে ওই দিকে করব, পেছন দিকে আমরা করব, পেছন মুখ করব। এটা একটু আমরা প্রথমে ডান পাটাকে করে ফেলি। ডান পা, হ্যাঁ, আমরা কি করলাম, পায়ের পাতাটাকে এই দিকে দিয়ে দিলাম। হ্যাঁ, আঙ্গুলগুলো সামনের দিকে থাকলো এই অবস্থায়। এবার বাম পাটাকে অনুরূপভাবে আমরা করে নেব। বাম পাটাকে একটু করে নিই। এবার আপনার হিপটাকে আপনি ভূমিতে মেঝেতে রেখে দেবেন। দেখেন কি চমৎকার একটা ভঙ্গি, হাঁস যেরকম করে বসে থাকে এরকম অনেকটা পজিশন। এই অবস্থায় আমরা নাক দিয়ে মানে দম নেব বুক ভরে, তারপর দম যখন শেষ পর্যায়ে চলে আসবে তারপর চিবুকটাকে কণ্ঠকূপে নিবদ্ধ করব এবং যা দম নিলাম জিহ্বাটাকে বড় করে বের করব, আওয়াজ করে দমগুলোকে আমরা ছেড়ে দেব। এই হচ্ছে আমাদের প্রসেস। তো আপনারা একটু বজ্রাসনে আরাম করে বসুন, তারপরে আমরা আবার প্রসেসটাকে দেখাচ্ছি। একটু বজ্রাসনে বসে থাকুন। প্রিয় দর্শক, বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে নেই, এটা সুবিধা হবে আমাদের জন্য। আমরা প্রথমে এই পজিশনে হাঁস যেরকম করে বসে এইরকম করে বসলাম। এবার এটা দেখার পরে হয়তো আপনার মনে হচ্ছে বাহ, এটা তো আমি পারবো না। পারার দরকারও নাই, আরো অনেক প্রসেস আছে। এই যে ওনারা যে আসনে বসে আছেন বজ্রাসন, এইভাবে বসেও আপনি এটাকে অনুশীলন করতে পারেন। যদি আপনি পাটাকে এরকম করে করতে না পারেন তাহলে আপনি এই বজ্রাসনে বসেও করতে পারছেন, এবং আরেকটা পোজ আমরা যেটা দেখলাম পাটাকে বিছিয়ে সেটাতে বসেও অনুশীলন করতে পারেন। তো ওই অবস্থায় আপনি বসার পরে আপনার হাত দুটো হাঁটুর উপরে থাকবে। এরপর আপনি বুক ভরে লম্বা দম নেবেন, একদম ফুসফুস ফুলিয়ে, বুক ফুলিয়ে আপনি দম নেবেন। দম যখন শেষ পর্যায়ে তখন এই চিবুকটাকে কণ্ঠকূপে, আমাদের এখানে যে গর্ত আছে, গলার এখানে যে গর্ত আছে, এইখানে নিয়ে যাবেন এবং জিহ্বাটাকে বড় করে বের করবেন। এরপরে আপনি আওয়াজ করে দমটাকে ছেড়ে দেবেন এবং চোখগুলোকে বড় বড় করে তাকাবেন। হ্যাঁ, সিংহ যেরকম করে আক্রমণ করার জন্য প্রস্তুত হয় সেই রকম একটা ভঙ্গিমা। এবং যা দম নিলেন সেগুলোকে আওয়াজ করতে ছেড়ে দিবেন। এবং ছেড়ে দেওয়ার সময় আপনি হাঁটুতে যে আপনার হাত আছে, এই হাতের আঙ্গুলগুলোকে চাইলে আপনি এইরকম করে সিংহের নিয়ে আপনি থাবা এরকম করে রাখতে পারেন। এতেও আপনি চমৎকার মজা পাবেন, উপকারও পাবেন। সেটাও করতে পারেন, অথবা হাতটাকে আপনি হাঁটুর উপরে রেখে দিয়েও করতে পারেন। তাহলে আমরা এবার আমাদের ইনস্ট্রাক্টরদের, সহযোগী ইনস্ট্রাক্টরদের কাছ থেকে জিনিসটাকে একটু ভালো করে দেখে নিই। আমরা ফাইনাল পজিশনে বসি, অর্থাৎ প্রথমে ডান পাটাকে আমরা পেছন মুখ করে, পায়ের তলাটাকে পেছন মুখ করি। হ্যাঁ, এবার বাম পা, হ্যাঁ, পাটাকে আর একটু বিছিয়ে দিই। হ্যাঁ, গুড, চমৎকার। দেখেছেন, সুন্দর চমৎকার পজিশন। এই অবস্থায় বসে হাত দুটো আমাদের হাঁটুর উপরে আছে, এবার বুক ভরে আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার বুক ভরে লম্বা দম নিচ্ছি আমরা, দম নিতে থাকেন। হ্যাঁ, চিবুকটাকে কণ্ঠকূপে নিবদ্ধ করুন, জিহ্বা বের করুন, আওয়াজ করে দম ছাড়ুন, আওয়াজ করে। মজার দৃশ্য। এবং চোখগুলোকে বড় বড় করে তাকাতে হবে। প্রিয় দর্শক, আমরা আরেকবার একটু দেখে নেই। বুক ভরে লম্বা দম নিন, আওয়াজটা বড় করে শোনা যায় এরকম অবস্থায় ছাড়তে হবে। দম ছাড়েন। হ্যাঁ, চমৎকার দৃশ্য, গুড। এই আ সাউন্ডটা হবে, এ সাউন্ডটা হবে না। আমরা আ করতেই যা দম নিলাম সেই দমটাকে আমরা ছেড়ে দেব।
কিরকম করে জিহ্বাটাকে বের করে নিশ্চয়ই এই সাউন্ড আমরা বের করে দেবে সাউন্ড করে সারেগামার সা সাউন্ডটা। তাহলে আরেকবার একটু দেখে নেই আমরা। হ্যাঁ, বুক ভরে লম্বা দম নিন, চিবুক কণ্ঠকে নিবদ্ধ করুন, আর জিহ্বা বের করুন, আওয়াজ করে দমটাকে ছেড়ে দিন। হ্যাঁ, গুড। এবার বজ্রাসনে আরাম করে বসেন। প্রিয় দর্শক, প্রক্রিয়াটা আপনি নিশ্চয়ই ভালো করে অবজার্ভ করেছেন। কি লাভ হয় এই সিংহাসনটা চর্চা করলে? এই সিংহাসন যারা সঙ্গীত চর্চা করেন, যারা গান তাদের জন্য খুবই উপকারী, যারা আবৃত্তি করেন তাদের জন্য খুবই দরকারি, হ্যাঁ, যারা উপস্থাপনা করেন, প্রেজেন্টেশন করেন তাদের জন্য চমৎকার একটা আসন হচ্ছে এই সিংহাসন বা সরায়ন। এটা কণ্ঠস্বরটাকে আকর্ষণীয় করে, বলিষ্ঠ করে, ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারবেন, আপনার কোনো ক্লান্তি থাকবে না। তারপরে যারা টনসিলাইটিসের সমস্যা ভুগছেন তাদের জন্য উপকারী আসন। কানের পর্দা ভারী হওয়ার কারণে যারা কানে কম শুনেন তাদের জন্য উপকারী আসন হচ্ছে এই সিংহাসন বা সরায়ন। এবং যত বড় বড় সঙ্গীত শিল্পী তাদেরকে জিজ্ঞেস করেন, বলে স্যার ম্যাডাম আপনার এই চমৎকার কণ্ঠের রহস্যটা কোথায়? এক বাক্যে জবাব আসবে, এই যে এই সিংহাসন সরায়ন। তারা এই সরায়নের চর্চা করতেন, এই সারেগামার রেওয়াজে, সারেগামার মধ্যেই এটা পড়ে। আর তো এই কারণেই তারা এই তো গুণী শিল্পী হতে পেরেছেন, তাদের কণ্ঠস্বর এত আকর্ষণীয় হয়েছে। আপনি টিচিং প্রফেশনে আছেন, কি করেন? এই আসনটাকে অনুশীলন করেন, সিংহাসন সরায়ন। কণ্ঠস্বর আকর্ষণীয় হবে, বলিষ্ঠ হবে, কণ্ঠের একটা মাধুর্য সৃষ্টি হবে। সায়েন্টিফিক্যালি উপকার যেরকম আছে, এই আসনে স্পিরিচুয়াল উপকারও আছে। তো দেখবেন যে আমাদের বুজুর্গ মুনি ঋষি যারা, তাদের কথা শুনতেই আমাদের ইচ্ছে করে। কেন? কারণ আমাদের এই কণ্ঠস্বরের সঙ্গে এখানে একটা বিশেষ সেন্টার আছে, এনার্জি সেন্টার আছে। এই সেন্টারটা তখন সক্রিয় হয়, যার ফলে সাধনা যারা করেন, বুজুর্গ মুনি ঋষি, তাদেরকে দেখবেন তাদের কথা শুনতে আমাদের ইচ্ছে করে। কেন? তারা এই সরায়ন বা এই সিংহাসন করার মধ্য দিয়ে তারা তাদের ফিজিক্যাল এনার্জিটাকে যেরকম করে সক্রিয় করেছেন, তারা এই মেন্টাল এনার্জি বা স্পিরিচুয়াল যে শক্তি সেটাকেও তারা জাগ্রত করে, অর্থাৎ কণ্ঠের যে শক্তি সেটাকে তারা জাগ্রত করে। যার ফলে দেখবেন যে সাধারণ মানুষ একটা কথা বললে কিছু মানুষ যেরকম করে গ্রহণ করবে, আর একজন বুজুর্গ সাধক তিনি যখন নবী রাসূল তারা যখন কথা বলেন, তাদের কথাগুলো শুনতে অন্যরকম লাগে। এ কারণে এই আসন যখন করবেন, আপনি ফিজিক্যাল বেনিফিটসের সঙ্গে সঙ্গে মেন্টাল স্পিরিচুয়াল অনেক বেনিফিটসও কিন্তু পেয়ে যাচ্ছেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, যাদের থুতলামি আছে, স্টামারিং আছে, মহা ঔষধ। কিছুদিন অভ্যাস করেন, দেখবেন থুতলামি দূর হয়ে যাবে। কেন? কারণ থুতলামির মেজর দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে কনফিডেন্সের অভাব, আরেকটা হচ্ছে অর্গানিক সমস্যা। এখানকার মাসল, পেশি, নার্ভ, স্নায়ু যা আছে সেগুলো সক্রিয় না। যখনই আমরা এটাকে অনুশীলন করি তখন কি হয়? সেগুলো সক্রিয় হয়ে যায়, আপনার থুতলামি দূর হয়ে যায়, স্টামারিং দূর হয়ে যায়। তো পরিচিত কেউ যদি থাকেন, আপনি এটা করতে দেন, দেখবেন কিছুদিনের মধ্যে তিনি আস্তে আস্তে তার এই সমস্যাটাকে দূর করতে পারছেন। হাত পায়ের ব্যথা বেদনা দূর হয় যখন আমরা এই আসন অনুশীলন করি। হাতটা সুন্দর পজিশনে থাকে, ব্লাড সার্কুলেশন বাড়ে, পায়ের এক্সারসাইজ হয়, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা বেদনা থাকলে সেগুলো দূর হয়। এই আসন সিংহাসন চর্চা করার মধ্য দিয়ে আপনার দেখবেন যে আঙ্গুলের শক্তিটাও বৃদ্ধি পাচ্ছে। যখন আপনি এটা করছেন তখন কি হয়? আঙ্গুলের এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। চোখের জন্য ভালো ব্যায়াম। পঞ্চ ইন্দ্রিয়ের মোটামুটি সবগুলো ইন্দ্রিয়েরই টাচ হয়। আপনি যখন দেখবেন যে এই আসনটা কোনো চোখেরও কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে, চোখটাকে বড় বড় করে আপনি তাকাচ্ছেন, সিংহ যেরকম করে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়, যার ফলে চোখেরও ব্যায়াম হচ্ছে, হাতের ব্যায়াম হচ্ছে, পায়ের ব্যায়াম হচ্ছে, অর্থাৎ শরীরের অনেকগুলো অঙ্গের আপনার উপকার হয়ে যাচ্ছে এই সরায়নের মধ্য দিয়ে। তো সরায়নটাকে আমরা অনুশীলন রাখবো। কয়বার করবেন? এক সিটিংয়ে আপনি কয়বার করবেন? আপনি এক সিটিংয়ে বসে আছেন, আপনি 5 থেকে 10 বার করতে পারেন। এই যে দম নিলেন, আওয়াজ করে দমটাকে ছেড়ে দিলেন, এই হচ্ছে একবার। এরকম করে এক সিটিংয়ে, এক বৈঠকে আপনি 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করতে পারেন। তাহলে চমৎকারভাবে আপনার এই আসন থেকে আপনি উপকারটা নিতে পারবেন। এবার আমরা প্রাণায়ামের দিকে অগ্রসর হব। আমাদের আজকের যে প্রাণায়াম সেটাও খুব মজার, বাচ্চারা খুব মজা করে এটাকে অনুশীলন করে, আগেরটাও করে খুব মজা পায় তারা। আপনি যখন বাসায় এটা অনুশীলন করতে যাবেন, হ্যাঁ, সবাই এসে দেখবে যে এটা কি হলো, এইরকম জিহ্বা বড় করে জিহ্বা বের করে কি করছে আর কি, হয়তো হাসাহাসিও করতে পারে কেউ কেউ, কিন্তু পরে এটার উপকার যখন আপনি নিজে পাবেন তখন তারাও আস্তে আস্তে এই উপকারের কারণে তারাও এটাকে অনুশীলন করতে
অভ্যস্ত হবে, কারণ সবাই উপকার চায়। তো আমাদের কণ্ঠস্বরটাকে ভালো রাখার জন্য এবং পাশাপাশি টনসিলাইটিস থেকে শুরু করে আরো অন্যান্য অঙ্গের উপকারের জন্য আমরা এই সিংহাসন চর্চা করলাম। এবার আমরা শন প্রাণায়াম, এখন যে প্রাণায়ামটা চর্চা করবো সেটার নাম হচ্ছে শন প্রাণায়াম। ইন সংস্কৃত শন মিন্স ডগ। তো কুকুর যেরকম করে বসে থেকে শ্বাস নেয়, অনেকটা সেই রকম পজিশন হয়, এই জন্য এটাকে বলা হয় শন প্রাণায়াম, ডগ ব্রিদিং। হ্যাঁ, ডগ ব্রিদিং খুব মজার, বাচ্চারা খুব মজা করে, আর আমরা যারা বয়স্ক আছি বা বড় হয়েছি তাদের জন্য উপকারী আসন। হ্যাঁ, মজার একটা দৃশ্য হবে আর কি। তাহলে আমরা এখন শন প্রাণায়ামের দিকে অগ্রসর হই। কি করতে হবে? প্রথমে বজ্রাসনে বসতে হবে, অর্থাৎ ওনারা যেরকম করে বসে আছেন সেরকম করে আপনি বসবেন। বসার পরে আপনি হাঁটু দুটোকে একটু ফাঁকা করে, আপনি চাইলে একটু ফাঁকা করে হাতটাকে রাখতে পারেন, অথবা আপনি যেভাবে ওনারা বসে আছেন সেভাবেই থাকলো, এবং হাত দুটোকে দেহের দুপাশে রেখে দেবেন। হাত দুটোকে দেহের দুপাশে একটু রেখে দেন। আর যদি এইভাবে আপনারা বসে থাকতে একটু কষ্ট হয় তাহলে কি করবেন? প্রয়োজন হাঁটুকে একটু ফাঁকা করে বসতে পারবেন, হাতের সাহায্য নেই আপনি এটাকে ফাঁকা করে বসতে পারেন। তো আমরা এইভাবেই একটু দেখাই, আপনার অসুবিধা হলে আপনি একটু ফাঁকা করে করবেন। এই, এবং দেহটাকে একটু সামনের দিকে লিন করবেন, একটু ঝুঁকে যাবেন। হ্যাঁ, বেশি না, কিন্তু বেশি করা যাবে না, একটু একটু সামনে। অর্থাৎ একটা কুকুর বসে থাকলে যেরকম অবস্থা হয় অনেকটা সেই রকম। এই, এবার যে কাজটা করতে হবে, এবার আমাদেরকে জিহ্বাটাকে বের করে আমাদেরকে কুকুর যেরকম করে শ্বাস নেয় সেরকম করে করতে হবে। হ্যাঁ, একটু করি তাহলে। জিহ্বাটাকে বের করুন। হ্যাঁ, প্রিয় দর্শক, এই জায়গাটা কিন্তু ওঠানামা করবে। এই যে আমাদের অ্যাবডোমিন আছে, অ্যাবডোমিন থেকে একটু ব্যাখ্যা করে নেই প্রিয় দর্শক, তাহলে সুবিধা হবে। যে মানে কুকুর যেরকম করে শ্বাস ছাড়ে অনেকটা এরকম। হ্যাঁ, চমৎকার একটা দৃশ্য হচ্ছে। এবার তাহলে একটু স্বাভাবিক হন। হ্যাঁ, তো যখন প্রিয় দর্শক দেখবেন যে আপনার কি হচ্ছে, এটা করতে গিয়ে অনেকটা গলা শুকিয়ে যায় বা জিহ্বাটা শুকিয়ে যায়, তখন বন্ধ করে দেবেন। একটু রেস্ট নিলেন, গলাটা একটু ভিজলো, আবার শুরু করেন। এইরকম করে আপনি এটাকে অনুশীলন করতে পারেন। অর্থাৎ এটা করতে গেলে একটু শুকানোর ভাব আসে, জিহ্বাটা আপনার একটু শুকানোর মতো অবস্থা হয়। এরকম অবস্থা হলে কি করবেন? বন্ধ করে দেবেন, একটু রেস্ট নিলেন, আবার শুরু করবেন। এই হচ্ছে আমাদের এই ডগ ব্রিদিং। হ্যাঁ, কুকুর যেরকম করে শ্বাসটা করে সেরকম করে আমরা এটাকে একটু ভালো করেই অনুশীলন করব, যাতে আপনারা আয়ত্ত করে নিতে পারেন। উপকারী, খুবই উপকারী। আমরা উপকারগুলো বলছি একটু পরে। আমরা আরেকবার একটু করে নিই। দুই হাতটাকে দেহের দুপাশে আমরা একটু রেখে দেই। হ্যাঁ, গুড। হাতের আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে, একটু সামনের দিকে আমরা অগ্রসর হব, একটু ফরওয়ার্ড হবে। এরপর জিহ্বাটাকে আমরা বড় করে বের করব, হ্যাঁ। এরপরে এই যে আমি জিহ্বাটা বের করলাম না, ওনারা জিহ্বা বের করে দেখাবে। জিহ্বাটা বের করে এরকম একটা সাউন্ড করে করে, কুকুর যেরকম হাঁপায় অনেকটা সেই রকম করে, অথবা দম নেয়, এরকম একটা অবস্থা হবে। একটু দেখে নেন। হ্যাঁ, প্রিয় দর্শক, একটু দেখেন। এবং এই পেটের এই জায়গাটুকু, এই মাসলগুলো আপনার উঠানামা করবে। হ্যাঁ, এই জিনিসগুলো উঠানামা করবে। একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটা দেখেন, হ্যাঁ, উঠানামা করছে। এই যে দেখেন। গুড, ওকে। তো এটা কতক্ষণ করতে পারেন এই শন প্রাণায়ামটা? এই শন প্রাণায়াম আপনি আপনার সময় অনুসারে করবেন। অর্থাৎ আপনি যদি ক্লান্তি অনুভব করেন তাহলে করবেন না, অর্থাৎ এটা সহজ করে করবেন। তো এই প্রাণায়াম করলে কি লাভ হয়? এক হচ্ছে যে খাবার আপনি খেতে চাচ্ছেন সেই খাবারটা যদি হজম না হয় তাহলে সবই অর্থহীন। এই পুষ্টিকর খাবার খেয়ে কোনো লাভ নেই। তো এই প্রাণায়ামের যে উপকার, সেই উপকারটা হচ্ছে শন প্রাণায়াম যখন আমরা করি তখন জিহ্বার উপকারটা বেশি হয়। এবং জিহ্বার যখন উপকার হয়, জিহ্বার যে গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডগুলো আমরা যখন মুখে খাবার দেই, এখান থেকে যে হজম নিঃসরণকারী যে রস বের হয়,
হ্যাঁ, টায়ালিন থেকে শুরু করে আরো অনেক জিনিস যেগুলো সিক্রেট করে, অর্থাৎ হজমকারী উপাদান যেগুলো সিক্রেট করে, এনজাইম সিক্রেট হয়, এনজাইমগুলো বৃদ্ধি পায়, যার ফলে আপনি যা খাচ্ছেন সেগুলো হজম হয়ে যায়। তো জিহ্বার জন্য উপকারী, কণ্ঠস্বরের জন্য উপকারী। এটা যখন আমরা করি তখন আমাদের কণ্ঠস্বরের জন্য উপকার হয়। হজম শক্তি বৃদ্ধি পেয়ে আপনার ভুক্ত খাদ্যদ্রব্য যে পুষ্টি আছে সেই পুষ্টিটাকে আপনার ভেতরে ধারণ করতে সহযোগিতা করে। পেটের চর্বি কমায়। এই প্রাণায়াম করার সময় আপনারা দেখেছেন যে পেটটা ওঠানামা করছে। হ্যাঁ, পেটটা ওঠানামা করছে, তাহলে কি হচ্ছে? পেটের চর্বিটাও আপনার কমছে। আর যখন দম নিচ্ছেন তখন তো ফুসফুসের উপকার হচ্ছে, পায়ের ব্যথা বেদনা যেগুলো আছে, কারণ আপনি যখন এই আসনটা করেন পাটাকে ভর করেই কিন্তু আসনটা আপনাকে করতে হচ্ছে, যার ফলে পায়েরও উপকার হয়। এবং হাতটাকে আপনি নিচে রাখছেন, এই যে হাত নিচে রাখছেন, এই হাতের এই জায়গাতে একটু চাপ পড়ছে, যার ফলে চাপ পড়ার ফলে এই হাতের ব্যায়াম এক্সারসাইজও কিন্তু হয়ে যাচ্ছে। তো নানানমুখী উপকার। তো এই প্রাণায়াম, শন প্রাণায়াম, ডগ ব্রিদিং, এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। আমাদের জিহ্বা থেকে শুরু করে হজম শক্তি অনেক কিছুরই উপকার হবে। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম একটা আসন এবং একটা প্রাণায়াম। তো আসনের উপকার হচ্ছে কণ্ঠস্বরের, মূলত কণ্ঠস্বরের উপকার হয়। কানে কম শোনার, আসনের নাম হচ্ছে স্বরায়ন বা সিংহাসন। হ্যাঁ, কানে শোনার শক্তিটাকে বৃদ্ধি করে, অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের উপকার হয়, টনসিলাইটিসের উপকার হয়, তারপরে ফুসফুসেরও উপকার হয়, পঞ্চ ইন্দ্রিয়েরও উপকার হয়। তো এই স্বরায়নটাকে আমরা অনুশীলন করব এবং সেই সঙ্গে শন প্রাণায়াম, ডগ ব্রিদিং, সেটাকে আমরা অনুশীলন রাখবো। এবার হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিকভাবে সুস্থ থাকার একটা টিপস। কি করতে হবে? আমরা সবাই চা খাই, হ্যাঁ সবাই চা খাই, কিন্তু চায়ের রাজা যেটা, সেই চায়ের রাজাটাকে আমাদেরকে খেতে হবে। বাজারে আমরা যে ধরনের চা খাই, একটা হচ্ছে ব্ল্যাক টি, কালো চা, হ্যাঁ, আরেকটা হচ্ছে গ্রিন টি। আবার চায়ের মধ্যে আবার কেউ দুধ মিশিয়ে খান, চিনি মিশিয়ে খান। নো, চা যখন খাবেন, নো সুগার, নো মিল্ক। সুগার দিও না, চিনি দিও না, দুধ দিও না। চা খেলে চাই খাবেন, আপনি চায়ের উপকার পাবেন। আর চায়ের রাজা হচ্ছে সবুজ চা, গ্রিন টি। এই গ্রিনটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। যখনই চা খাবেন এই গ্রিন টি বা সবুজ চা খাবেন। কেন? এটা ক্যান্সারটাকে রোধ করতে সহযোগিতা করে। আরো নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, নানান পুষ্টিকর উপাদান এই গ্রিন টির মধ্যে আছে। আপনি যখন এটা খাবেন দেখবেন যে আপনার গলার মধ্যে অদ্ভুত এক ধরনের প্রশান্তি পাচ্ছেন, গলায় আপনি আরাম পাচ্ছেন। তো এই চায়ের রাজা, হ্যাঁ, আমাদের ন্যাচারোপ্যাথিতে যেটা বলা হয়ে থাকে যে চায়ের রাজা হচ্ছে এই সবুজ চা। এই সবুজ চা খাবেন, চিরসবুজ থাকবেন, অর্থাৎ আপনার স্বাস্থ্য সৌন্দর্যটাকে আপনি ধরে রাখতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হই, হ্যাঁ, চিরসবুজ হওয়ার চেষ্টা করি, যোগার চর্চা রাখি, মেডিটেশনের চর্চা রাখি। আমাদের জীবন চমৎকার হবে, সুন্দর হবে, আকর্ষণীয় হবে, সুস্থময় হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। পরবর্তী পর্বে দেখা হওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা প্রত্যেকে বাসায় নিয়মিত যোগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আয়োজনের এই পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নিব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আমার কাছে প্রথমেই আছে বাংলাদেশ প্রতিদিন, জানিয়ে দিচ্ছি তাদের শিরোনামগুলো। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে জোটের রাজনীতি ভোটেই শেষ। এছাড়া রয়েছে বিএনপি সমাবেশে লাঠিচার্জ, সংঘর্ষ, উৎসব শঙ্কার 55 পৌর ভোট আজ, এরকম একটি শিরোনামও রয়েছে বাংলাদেশ প্রতিদিনে। কালের কণ্ঠ শিরোনাম করেছে হাসপাতালে ধনু এমপির শাসন। এছাড়া রয়েছে বসন্তে জেগেছে ফুলের বাজার, শেষ বিকেলে আসার ঝিলিক, ঢাকা টেস্ট নিয়ে, এরকম একটি শিরোনামও রয়েছে কালের কণ্ঠে। প্রথম আলোর শিরোনাম যদি একটু জানাতে চাই, তারা শিরোনাম করেছে স্বাস্থ্যকর্মী সেজে নিবন্ধন, টিকাও নিচ্ছেন। যুগান্তর রয়েছে এরপর আমার কাছে, তারা শিরোনাম করেছে বসন্ত ভালোবাসার দিন আজ। এছাড়া রয়েছে উৎসবের সঙ্গে আছে সংঘাতের শঙ্কাও, পুলিশ বিএনপি সংঘর্ষে পণ্ড সমাবেশ, এরকম একটি শিরোনামও যুগান্তরে রয়েছে।
ডেইলি সানের শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে রিং লিডার স্টিল অ্যাট লার্জ। এছাড়া শিরোনাম রয়েছে ফোর্থ ফেজ মিউনিসিপ্যাল পোলস টুডে। দর্শক, দ্য ডেইলি স্টার রয়েছে আমার কাছে, তারা শিরোনাম করেছে ফেক এনআইডিস ফেস্ট হিম টাকা 450 crore লোন। বাংলা নিউজ 24.com রয়েছে, শিরোনাম রয়েছে রাত পোহালি 55 পৌরসভায় ভোট। দর্শক, সবশেষ ঢাকা বাইরে থেকে, দেশের বাইরে থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার কাছে, তারা শিরোনাম করেছে ট্রাম্প অ্যাকিউটেড 7 রিপাবলিকানস ব্রেক উইথ ফর্মার প্রেসিডেন্ট ইন ভোট অন সেকেন্ড ইমপিচমেন্ট। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যাব পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন আমাদের সাথে দৈনিক যুগান্তর থেকে নগর প্রতিনিধি নাজমুল হক। নাজমুল হক, শুভ বসন্ত এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে শুভ বসন্ত। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমি শিরোনামগুলো পড়ছিলাম, আমি একটু শিরোনাম ধরে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিন এবং বেশ কয়েকটি সংবাদপত্রেই কিন্তু এই যে 55 পৌরসভা যে ভোট আজ, এই বিষয়টি উঠে এসেছে। আমরা জানতে চাচ্ছিলাম যে গত যে পৌরসভা কিংবা সিটি নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু সংঘাত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল এবং ইসি বলছে এবং কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু ভোট হয়েছে, যদিও বিশ্লেষকরা বলছেন যে শুধু লাইনে দাঁড়িয়ে সুষ্ঠু ভোট দিতে পেরেছেন এটুকুতেই আসলে মাপকাঠি করা যাবে না সুষ্ঠু ভোটের। আপনি কি বলতে চান, আসলে কতটুকু সুষ্ঠু ভোট হয়েছে বলে আপনার মনে হয় এবং আজকের ভোট নিয়ে কি মতামত রয়েছে আপনার? ধন্যবাদ নিউজ 24 কে আজকে এই ভোটের লোকাল ভোটের যে নিউজটা তুলে আনার জন্য। আপনি জানেন যে অ্যাকচুয়ালি আমাদের যে চতুর্থ ধাপের নির্বাচনটা, পৌরসভা নির্বাচন, চতুর্থ ধাপের নির্বাচনে আমরা যদি আগের 3টি ধাপ দেখি, সেখান থেকে দেখবো যে প্রথম ধাপে যে 24টি পৌরসভা নির্বাচন হলো, তারপরে হলো আপনার এই 60টি, তারপরে 65টি নির্বাচন হলো, আজকে হচ্ছে 55টি নির্বাচন হবে। আগের 3টি যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে দেখবেন যে প্রথম ধাপে কিন্তু 65% ভোট কাস্টিং হয়েছে, দ্বিতীয় ধাপে 62% কাস্টিং হয়েছে এবং তৃতীয় ধাপে 70%-এর বেশি ভোট কাস্টিং হয়েছে। একটা বিষয় কি আপনি জানা আছে কিনা যে গত লাস্ট যে নির্বাচনটা আমাদের হয়েছিল, উপনির্বাচন যেটা ঢাকা 10 আসনে, সেখানে 22 মার্চ মেবি নির্বাচনটা হয়েছিল, সেখানে কিন্তু ভোট কাস্টিং হয়েছিল 5.22%। দ্যাটস মিন সেখান থেকে এই পর্যায়ে প্রায় 70% ভোট কাস্টিং হওয়াটা আমি মনে করি এটা হচ্ছে আমাদের একটা আলোর জায়গা, বা আমরা যে জায়গাটা আশা জায়গা রাখি সেই জায়গাটা। তবে এখানে আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন, এই 3টি ধাপের প্রথম ধাপ থেকে শুরু করে তৃতীয় ধাপ পর্যন্ত কিন্তু প্রতিটি নির্বাচনকে কেন্দ্র করে কেউ না কেউ নিহত হয়েছিল। বাট এই চতুর্থ ধাপে আমরা একটা জিনিস দেখলাম যে এই পর্যন্ত কেউ নিহত হয়নি এবং আমরা আশা করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবেও না। যদিও নির্বাচন কমিশনার বলেছিল যে এই চতুর্থ ধাপ থেকে আর কোনো সহিংসতার ঘটনা হবে না, এটা তারা নিশ্চয়তা দিয়েছে। আমরা জানি যে এর আগেও তারা কয়েক দফা নিশ্চয়তা দেওয়ার পরও সেভাবে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। যদিও আমাদের নির্বাচন কমিশনের প্রধান উনি যখন আপনি ঘোষণা দিচ্ছিল যে আর কোনো সহিংসতার ঘটনা দেখা যাবে না, তার ঠিক 4 থেকে 5 ঘন্টা পরে আমরা সম্ভবত আলমডাঙ্গায় একটা বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতার ঘটনা দেখলাম। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা, এখানে কোনো মৃত্যুর বা ঘটনা ঘটেনি, এটি আমাদেরকে আশা জাগাচ্ছে। এবং আপনি জানেন যে 55টা পৌরসভার মধ্যে প্রায় 30টা পৌরসভাতেই এই সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় চলে আসছে। তবে আমরা আশা করি যে এই নির্বাচনে অন্তত কোনো মায়ের বুক খালি হবে না এবং সুষ্ঠু একটি নির্বাচন আমরা আজকে দেখতে পাবো। যেহেতু আজকে একটা ভালোবাসা দিবস বা ফাগুনের প্রথম দিন, সেই জিনিসটা আমাদের বিবেচনায় থাকবে। জি নাজমুল হক, ধন্যবাদ। আমি আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই। প্রথম আলোতে শিরোনাম আছে স্বাস্থ্যকর্মী সেজে নিবন্ধন টিকাও নিচ্ছেন। আমরা কিন্তু ইতিমধ্যে জানি নিবন্ধনের ব্যাপারটি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এবং নিবন্ধন করতে অনেকেই হিমশিম খাচ্ছেন, যেহেতু আমাদের কিন্তু করোনা টিকার প্রত্যাশী অনেক বেশি। সেই ক্ষেত্রে যদি এখন স্বাস্থ্যকর্মী সেজে নিবন্ধন করা হয়, তাহলে নিবন্ধনের যে নিয়ম কানুন কিংবা যে ব্যবস্থাপনা, সেখানে কিছুটা ঘাটতি অবশ্যই রয়েছে বোঝা যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে, ব্যাপারটি কিভাবে মূল্যায়ন করবেন? নিবন্ধন করতে আমি নিজেও তো অনলাইনে কয়েক দফা গিয়েছিলাম নিবন্ধন ফর্ম ফিল আপ করতে। সেখানে কিন্তু 40-এর নিচে যে অপশনগুলো, সেই অপশনগুলোতে আপনার দেখা যাচ্ছে সাংবাদিক শ্রেণী, গণমাধ্যম কর্মী, স্বাস্থ্যকর্মী বা ফ্রন্ট লাইনার যারা, তাদেরকে নিবন্ধনের একটা অগ্রাধিকার দিচ্ছে। তবে সেখানে আমি গণমাধ্যম কর্মী হিসেবে
নিবন্ধন করতে গিয়েও সেটা পারিনি, কারণ হচ্ছে গণমাধ্যম কর্মীদের হয়তো বা 40-এর নিচে এখনো সেভাবে তারা পারমিশন দেয়নি। এবং আমার মায়ের ক্ষেত্রে আমি নিবন্ধন করেছিলাম এবং সেই অনুসারে মায়ের বয়স যেহেতু 55 আপ, সেক্ষেত্রে তারা নিবন্ধন নিয়েছিল। আরেকটা বিষয় কি, আমাদের ভোটার আইডি কার্ডে তো কিন্তু পেশার ব্যাপারটা উল্লেখ থাকে না, যার দরুন কি হয় যে যে কেউ প্রতারণা করে সেই নিবন্ধনের জায়গাটা তারা নিবন্ধন করে নিতে পারে। তবে আমি মনে করি যে যারা কর্তৃপক্ষ আছে তারা যদি একটা ডিক্লারেশন দিয়ে থাকে যে কেউ যদি ভুলভাবে বা প্রতারণা করে নিবন্ধন করেও থাকে, সেক্ষেত্রে তাদেরকে ভোটার আইডি কার্ডের পাশাপাশি তার যে প্রফেশনাল আইডি কার্ড সেটা দেখিয়ে বাধ্যতামূলক ভাবে তাকে টিকা নিতে হবে। তাহলে যদি প্রফেশনাল আইডি কার্ড বা প্রফেশনাল আইডেন্টিটি যদি আমরা আইডেন্টিফাই করি বা আমরা যদি সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমি মনে করি যারা মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে এই টিকা নিবন্ধন করতেছে, যাতে আমাদের সেই নিবন্ধন জায়গাটা আর প্রতারণার আশ্রয় কেউ নিতে পারবে না এবং সেটা সাহস হবে না। এবং আরেকটা জিনিস করা উচিত, এটা ডিক্লারেশন দেওয়া উচিত, যদি কেউ প্রতারণার মাধ্যমে এই ধরনের নিবন্ধন করে থাকে তাহলে তাদেরকে শাস্তি স্বরূপ তাদের বড় ধরনের একটা শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ আমাদের তো এটা একেবারে কাউন্ট ডাউন করা একটা টিকা, সেখানে আমাদের যারা ফ্রন্ট লাইনার এবং আমাদের যারা ওল্ড এজেস তাদেরকে আগে প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। জি নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনি যে বিষয়গুলো তুলে এনেছেন যারা এটা তত্ত্বাবধানে আছেন তারা বিষয়টি নজরে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজকে দৈনিক যুগান্তর থেকে নগর প্রতিনিধি নাজমুল হক। আমরা এই পর্যায়ে চলে যাব রাশিফলে, জানাবেন কেসিপাল। কেসিপাল, আজকে রাশিফলে কি আছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এই যে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফল বেশি করতে পারে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কারণে অকারণে মতানৈক্যের সৃষ্টি হতে পারে। তথাপিও সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে পুরস্কৃত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত বাধ্য হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুদ ফলের দাম বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে। হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ খুলতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় আপনার পক্ষে আসবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি দিনের শেষে ধার দেনা করতে হতে পারে। তাই তো লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং প্রভৃতি এড়িয়ে চলতে হবে। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনরূপ সহযোগিতার হাত বাড়াবে না। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়বে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম ধন্য হতে পারে। শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলবে। শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ আসতে পারে। কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া শত্রুরা পরাস্ত হয়ে পড়বে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত কিন্তু অচিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার প্রয়োজন পড়তে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়ি অতিথি সমাগমে সাজ সাজ রব করবে, বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে, বাণিজ্যিক সফল লাভদায়ক হবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের পথ সুপ্রশস্ত হতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাম হয়ে থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কেসিপাল জানাচ্ছিলেন রাশিফল। আসলে রাশিফল কিন্তু একটি সম্ভাবনা মাত্র, আমরা কিন্তু আসলে নিজেরা যা করব সেটি সেই কর্মের ফলে কিন্তু আমরা আসলে ভোগ করব, তাই আমরা আশা করব আপনারা সবাই নিজের কর্মের প্রতি বেশি মনোযোগী হবেন। দর্শক, আমরা এই ফাগুনের এই সুন্দর সকালে আমাদের সুন্দর একজন অতিথি আজকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, সঙ্গীত শিল্পী শিলা দেবী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শিলা দেবী, আপনাকে অসংখ্য স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে বসন্তের শুভেচ্ছা। বসন্তের শুভেচ্ছা এবং সকল দর্শকের জন্য অনেক 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 শুভেচ্ছা, এবং এই ভালোবাসা দিবসটা যেন সবার খুবই ভালো যায়, করোনার অস্থিরতা না থাকে, তার জন্য অনেক 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 শুভকামনা। জি, আসলে ভালোবাসা হোক কিংবা বসন্তের বর্ণিল ছটা হোক, এই ব্যাপারগুলোর এই ভাবটি প্রকাশ করার জন্য গানের থেকে আসলে ভালো কিছু মনোভাব আমি মনে করি হতে পারে না। তো সেই জন্য আজকে আপনি আমাদেরকে কি গান শোনাবেন এই দুটি উৎসবকে উপলক্ষ করে? আমার খুবই পছন্দের, আমার নিজস্ব একটা মুভি গান, লেখা হচ্ছে জয়ন্ত কর্মকার এবং সুর গণতন্ত্রী। গানটা গত 16 দিবসে রিলিজ হয়েছিল। বছরও আমার কিন্তু গানে ব্যানার থেকে একটা গান এসেছে, আর থেকে গান এসেছে, রূপার জামদানি একটা গানে আমার একটা গান এসেছে। তো সবগুলো গানের মধ্যে আমার পছন্দের সব গানই, কিন্তু আমি আজকে সত্যের জন্য আমার যে গানটা শোনাতে চাই সেটা হচ্ছে ইচ্ছে করে। আমি একটু করার চেষ্টা করছি। জি, অবশ্যই। ইচ্ছে করে ধরে যে থাকি, দর্শক, আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আমরা আশা করছি তাকে যেন আমরা আবারও সংযুক্তি পেতে পারি। উনি আসলে যেটি বলছিলেন যে আমি যেটি বলছিলাম যে বসন্তর বর্ণিল ছটা হোক আর সেই ভালোবাসার রং হোক, আসলে সঙ্গীতের থেকে আরো ভালো কোনো ভাব প্রকাশের মাধ্যম হতে পারে না। আমরা সঙ্গীতটাকে আসলে সেই জায়গায় নিতে চাই এবং আমরা আশা করব আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ভাষার মাসও কিন্তু চলছে, তো আমরা যদি মনের ভাবটা প্রকাশ করতে যাই সেই ক্ষেত্রে যেন আমরা বাংলা ভাষাটিকে প্রাধান্য দিই। কারণ আমার কাছে মনে হয় যে, এবং আমি বিশ্বাস করি আমার সকল দর্শকের কাছে একই কথা মনে হয় যে, মনের ভাব প্রকাশের জন্য বাংলার থেকে আসলে ভালো কোনো ভাষা কিংবা ভালো কোনো মাধ্যম হতে পারে না। তাই আমরা সবাই আমাদের এই ভাষাটিকে সম্মান করব, তার যথাযথ মূল্যায়ন করব এবং এই ফাল্গুনের যে বর্ণিল ছটা সেটি প্রকাশের ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে হোক, আমরা এই ভালোবাসার ভাষা হিসেবে আমাদের মাতৃভাষাকে আসলে প্রাধান্য দিব।
দর্শক, যেটি বলছিলাম যে মাতৃভাষা যেহেতু ভাষার মাস চলছে, সেই ক্ষেত্রে ভাষাকে যদি আমি সম্মান যথার্থ না করি, আমাদের পৃথিবীতে কিন্তু আমরা চলতে গেলে কিন্তু মাতৃভাষা প্রাধান্য সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে আমরা যদি যথাযথ সম্মানটুকু পেতে চাই পৃথিবীর বুকে, পৃথিবীর কাছে, আমাদের নিজেদেরকে কিন্তু আমাদের এই ভাষাকে, আমাদের সংস্কৃতিকে সেই সম্মানটুকু, সেই মর্যাদাটুকু দিতে হবে। আমরা সবাই সেই কাজটি করব, সেই ভাষাকে, সেই ফাগুনকে সম্মান দিব। আমরা আমাদের শিলা দেবী মনে হয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা আবারও তার কাছে ফিরে যেতে চাই। শিলা দেবী, আমি অত্যন্ত দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা গানের বাকি অংশটুকু শুনতে চাই। দর্শক, আসলে আমরা অত্যন্ত দুঃখিত, সংযুক্তি আসলে আমরা ঠিকঠাক মতো স্থাপন করতে পারছি না। আমরা আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।